প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লেখা দেখেই বুঝতে পারছেন, কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের এই আয়োজন। বিশেষ করে যারা এবিসি থেকে শুরু করতে চান তাদের জন্য। দেখুন, প্রথমেই আমি লিখব যে আমি বোঝাতে আমি আমি বোঝাতে আমরা আই লিখব। আবারও আমার বোঝাতেও আমরা আই লিখব। আচ্ছা, আমি বোঝাতে আই, আমার বোঝাতেও আই। জাস্ট একটু ধৈর্য ধরুন। আর আমি এখানে লিখব এইরকম অর্থে যে দ্য কান্ট্রি। কান্ট্রি বলতে দেশ। আচ্ছা, কান্ট্রি বলতে দেশ। আর এখানে আমরা লিখলাম, ধরুন এখানে লিখলাম লাভ। লাভ বলতে ভালোবাসা। আচ্ছা, জাস্ট একটু খেয়াল করুন তো। আই মানে আমি, মানে আমরা ইংরেজিতে আই লিখব, আমার ইংরেজিতে আই লিখব। কান্ট্রি দেশ, আর লাভ মানে ভালোবাসা। এখন আমাদের সবচেয়ে যেটা জরুরি, মানে ইংরেজিতে লেখালেখি বলেন, কথা বলা বা যাই বলেন না কেন, সব জায়গায় যেটা জরুরি, আমি একটি বাক্য লিখব বা বাক্য বলবো বাংলায়। যেমন ধরুন আমি বললাম যে আমি আমি দেশকে দেশকে ভালোবাসি। ভালোবাসি। লক্ষ্য করেন, প্রথমত হচ্ছে আমি হচ্ছে কি, এখানে আমি দেখতে পেলাম এটা কি সাবজেক্ট। আমি সাবজেক্ট। আর এই হচ্ছে ভার্ব, মানে ইংরেজিতে আমরা যাকে ভার্ব বলি, বাংলায় কাজ। আর এই হলো অবজেক্ট। আমাদের সাধারণত, এখন থেকে আপনি ধরেই নিবেন, সাধারণত আমরা ইংরেজিতে যে সমস্ত বাংলা বাক্য, মানে ইংরেজিতে যে সমস্ত বাংলা বাক্য লিখতে চাই বা বলতে চাই, বাংলায় অধিকাংশ, মানে অধিকাংশ 90%ই আমরা দেখব যে শেষের দিকে কাজ থাকে। বাট ইংরেজিতে যখন আমরা লিখব, সেইটা কিন্তু আবার একটু ভিন্ন। আমরা দেখার চেষ্টা করি এইখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তবে অবজেক্ট নাও থাকতে পারে। লক্ষ্য করে, বাংলায় তৈরি হয়েছে কিভাবে? সাবজেক্ট আছে বাংলায়, আর এখানে অবজেক্ট চলে এসেছে, আর এইখানে হচ্ছে ভার্ব। কিন্তু ইংরেজিতে লেখার সময় লক্ষ্য করেছেন, এই ভালোবাসাটা কি চলে আসবে দ্বিতীয়তে। এরপরে আমরা প্রথমে সাবজেক্ট, আমরা প্রথমে কি, প্রথমে আমরা সাবজেক্ট দেখতে পেলাম, এরপরে ভার্ব ভালোবাসা, তারপর অবজেক্ট হচ্ছে দেশ। পার্থক্যটা দেখতে পেয়েছেন? তার মানে আপনাকে ধরে নিতে হবে, সাধারণত বাংলা বাক্য শেষের দিকে ভার্ব থাকে, মানে কাজ, যেটা আমরা ইংরেজিতে লেখার সময় ঠিক সাবজেক্টের পরেই লিখব। প্রাইমারি লেভেলে আমরা এইটাই বোঝার চেষ্টা করব, এই ধারাবাহিকতায় বজায় রাখবো। আচ্ছা, তাহলে আমরা লিখে দিই। আমি, এই আই লিখে দিচ্ছি আমি। এখন আমি কি বলেছি, সাবজেক্টের পরে সাবজেক্ট আমাদের লেখা হয়ে গেল। এখন চলে আসবে কি ভার্ব। তাহলে ভার্ব যদি আসে, এখানে ভার্বটা কি বাংলা বাক্যের শেষের দিকে চলে যাব, ভালোবাসা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি লাভ। লাভ, আই লাভ। এরপরে লাভ কি, দেশ, তাই না? আমি দেশ ভালোবাসি। তাহলে আমরা এই যে যে কান্ট্রিটা আছে, আমি বসাই দিব দা কান্ট্রি। তবে এটা ভালো হয় আমরা যদি এখানে একটা পসেসিভ ফর্ম দিই, মানে দা এর পরিবর্তে আমরা যদি বলি যে মাই, আমার দেশ, মাই কান্ট্রি, আমার দেশকে ভালোবাসি। ধরুন আমি এখানে এটার পরিবর্তে মাই বসাই দিচ্ছি, মানে
আমার দেশ। আমার দেশকে আমি ভালোবাসি। কেমন? দেখুন তো, আমরা সব সময় যেটা মনে রাখবো, আমি আবারও এই বাক্যটাকে করছি, কেটে দিচ্ছি, পরে আমি আবারও লিখছি, আপনারা দেখুন। যেমন ধরুন, আমি এখন লিখলাম এরকম অর্থে, এটা একটু পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি লিখলাম যে মাই, মাই মানে হচ্ছে আমার, আমার ফাদার মানে হচ্ছে বাবা। আর ভালোবাসা ইতিমধ্যে তো আমরা পেলাম, লাভ মানে ভালোবাসা। আচ্ছা, এখন আমি এখানে একটা বাংলা বাক্য লিখি যে আমি আমার বাবাকে ভালোবাসি। দেখুন তো, এখন কিভাবে লিখবো? নিয়ম কিন্তু সেই একটাই, এটাই নিয়ম। অবজেক্ট, এটা কি নাও থাকতে পারে, নাও থাকতে পারে, সবসময় যে থাকবে ব্যাপারটা এরকম না। আবারও বলে নিতে পারেন হ্যাঁ থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমি কি বলেছি? এই হচ্ছে সাবজেক্ট, তারপরে এই হচ্ছে ভার্ব। আমরা সব সময় বাংলা বাক্যের শেষেই ভার্ব পাচ্ছি। আর আমার বাবাকে, এইটা হচ্ছে এই যে মাই, আমার, আর বাবা মানে হচ্ছে এই যে, আচ্ছা, মাই ফাদার, এটার নাম হচ্ছে পসেসিভ ফর্ম, প্রোনাউন ফর্ম, হোয়াটএভার। এখন আমি প্রথমত আই বসাই দিচ্ছি, আমি। এরপর আমাদের ভার্ব চলে আসবে, আই লাভ, আই লাভ। এরপরে কি? আমার, এই যে ফর্মটা, আই লাভ মাই, এরপরে বাবা, আই লাভ মাই, আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। দেখুন তো, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষে থাকবে ভার্ব, যেটা ইংরেজিতে লেখার সময় সাবজেক্টের পরেই চলে আসবে। তবে হ্যাঁ, সবসময় যে একই নিয়মে চলবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আমি কিন্তু এটা বলছি না, আমি বলছি যে প্রাইমারি লেভেলে প্রথম স্টেজে আমাদের এই ব্যাপারটাই আমরা ধারণ করব এবং স্মরণ করব। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো কিছু দেখার চেষ্টা করি। ধরুন এগুলো আমি সব করে দিচ্ছি, আহ মুছে দিচ্ছি, পরে আমরা আরো কিছু লিখি। আমাদের এটা ঠিক একই থাকবে, এটা পরিবর্তন হবে না, মানে স্ট্রাকচারের জায়গাটা। আচ্ছা, ধরুন এখানে আমি এখন লিখলাম যে এইরকম, যে উই, উই আমরা বোঝাতে ব্যবহার করব, লাইক আমাদের। আচ্ছা, আমরা অথবা আমাদের বোঝাতে, আমাদের। দেখুন, উই এর বাংলা দুইটা অর্থ, আমরা অথবা আমাদের। আচ্ছা, আর এটার উপর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, আস, এটার অর্থটা হচ্ছে আমাদেরকে, আমাদেরকে। আচ্ছা, আমরা একটু করে দিচ্ছি, আমাদের, এটা এখনই লাগবে না, যাই হোক। এখন এখানে আমরা লিখি দে, দে অর্থ হচ্ছে তাদের, অথবা আমরা আরেকটা অর্থ বলতে পারি কি, তারা। আচ্ছা, তারা। এখন এখানে আমরা এক কাজ করি, এটার যে অবজেক্ট ফর্ম দেম বসাই দিই। এটার অবজেক্ট ফর্ম কি? দেম, মানে তাদের, তাদেরকে। ঠিক আছে, আমরা একটু মুখস্থ রাখি। আর এখানে আমরা একটা ভার্ব নেই, যে ধরুন আমরা এইভাবে বললাম যে ইনভাইট, ইনভাইট মানে হচ্ছে দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। একটু সহজভাবে নেবেন, বুঝে নেবেন, ইনভাইট মানে দাওয়াত দেওয়া, আমরা জানি আর কি। আচ্ছা, চলুন এখন আমরা একটা বাক্য লিখি। আমরা বাক্যটা লিখব যে আমরা
তাদেরকে, তাদেরকে দাওয়াত দিয়ে দেই। ধরুন প্রথমত আমরা লিখি, আমরা তাদেরকে দাওয়াত দেই। জাস্ট এমনি লিখি, দাওয়াত দেই আর কি। প্রেজেন্ট সিম্পলে লিখি, তারপর আমরা অন্য অন্য টেন্সে দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা এটা ইংরেজিতে লিখতে যাব। তো ইংরেজিতে লেখার নিয়ম তো সেই একটাই। আমরা আমরা এর জন্য কি ব্যবহার করব? উই। তাহলে আমরা এখানে বসাই দিলাম উই। এখন আমাদের কোথায় চলে যেতে হবে এই নিয়ম অনুযায়ী? এই যে ভার্ব, তাহলে এই বাক্যের ভার্ব কি? আমরা বাংলা বাক্যে শেষের দিকে চলে যাব, দাওয়াত দেওয়া। বুঝতে পারছেন? কারণ আমি তো বারবার বলেছি বাংলা বাক্যের শেষের দিকেই হচ্ছে ভার্ব, আর ইংরেজিতে সাবজেক্টের পরেই। এখন দাওয়াত দেয় ইংরেজি কি? আমরা এখানে দেখলাম ইনভাইট। ইনভাইট দেই, তাই না? এখন তাদেরকে, এটার ইংরেজি কি? আমরা এখানে দেখলাম এই যে দেম। আমরা এটা অবজেক্ট ফর্ম হিসেবে সবসময় লিখে রাখবো কি? এই লাইনের যা আছে এটা হচ্ছে অবজেক্ট, আর এই লাইনের যা আছে এগুলো হচ্ছে সাবজেক্ট। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখন দেম মানে তাদের, আপনি মুখস্থ করবেন দেম মানে তাদেরকে, দেম মানে তাদেরকে, আস মানে আমাদেরকে, আস মানে আমাদেরকে। আচ্ছা, উই ইনভাইট, এখন আমরা বসাই দিলাম দেম। হয়ে গেল। খুব বেশি জটিল? মোটেও না। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এবং এইভাবেই আমরা শত শত হাজার হাজার বাক্য লিখতে পারি। আচ্ছা, ধরুন আমরা জাস্ট ভার্বের সামান্য পরিবর্তন করে দিই। এখানে আমি লিখে দিলাম যে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। তার মানে এটা আমরা পাস্টে করে দিই, দিয়েছিলাম। এখন যেটা করতে হবে কিছুই না, শুধুমাত্র এই ফর্মটাকে পাস্ট করে দিতে হবে। রেগুলার ভার্ব হলে আপনি জাস্ট এই ডিটা যুক্ত করে দিবেন, রেগুলার ভার্ব। আবার ইরেগুলার ভার্ব হলে সেটা নিয়ম অনুযায়ী পাস্ট সিম্পল ফর্ম হবে। সেটা আসলে আম, কিছু দেখতে হবে, আমরা কিছু ভার্ব দেখব। কেমন? আচ্ছা, এখন এটা তো বুঝতে পারলেন, একটু নোট করুন, আমি আপনাদেরকে একটু কাজ দিই ছোট্ট করে। যদিও আমরা দেখেছি এগুলো, তারপর আমরা আবার দেখি। দেখুন একটু কাজ দিচ্ছি। যেমন আপনি লিখলেন যে আমরা কি, ধরুন কথার কথা, আমরা স্কুলে যাব, স্কুলে যাব। কেমন? আচ্ছা, এটা আমরা কিভাবে লিখব? দেখুন সবসময় আমরা যেটা মাথায় রাখবো, যখন কোনো বাংলা বাক্যের শেষে আমরা এইরকম পাবো যে কাষ্টির সাথে ব আছে, ব, লাইক ব আছে, তারপরে বে আছে, তারপরে বেন আছে। ব্যাপারটা হলো এরকম যে কাজ করব, যাব, খাবো, খাবেন, করবেন, যাবেন, পড়বেন, নাবেন, দৌড়াবেন। তার মানে যখন ব থাকবে তখন আমরা যেটাকে করব, এটা জাস্ট আমরা উইল উইল ব্যবহার করে এরপর ভার্বটি লিখে দেব, উইল। এখন আমি বলতে পারতাম এটা প্রেজেন্ট সিম্পল হবে, প্রেজেন্ট সিম্পল হবে, উইল প্লাস ভার্ব, এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট ব যদি থাকে শেষের দিকে, ব, করব, খাবো, যাবো, গাইবো, নাবো, ধরবো, দৌড়াবো, মানে ব। বা তারা খাবে, তারা যাবে, তারা পড়বে, তারা নাবে, যদি ব থাকে তাহলে আপনি উইল দিয়ে এসে বাক্যটা করবেন। আচ্ছা, তাহলে এখানে একটু জটলা পাকিয়ে গেছে, আপনার কাছে একটু জটিল মনে হতে পারে যে ও, এটা তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। স্কুলে যাব, ঠিক আছে। তাহলে আমরা আমরা উই বসাই দিই। এখন আমি কি বলেছি? এই যে যখন ব দেখবেন তখন কি উইল বসিয়ে দিবেন, উইল। এরপরে যাওয়া ইংরেজিটা বসাই দিবেন, গো। এরপরে স্কুল, স্কুল আমরা এখানে লিখি। আর আমরা জানি সাধারণত গো এর সাথে সবসময় প্রিপজিশন টু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতাও আছে। গো এ দিয়ে অনেকগুলো কলোকেশন তৈরি করা যায়, ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস, ভার্ব, অনেক কিছু তৈরি করা যায়। আপাতত সেই দিকে যাচ্ছি না। গো এর পর অনেক ধরনের প্রিপজিশন হতে পারে অবস্থান বিশেষে, কোন অবস্থাটাকে নির্দেশ করছে সেটার ভিত্তিতে। বাট আপাতত উই উইল গো টু স্কুল, আমরা স্কুলে যাব, এইটা বুঝতে পারলাম কিনা, এটাই হচ্ছে আমাদের মুখ্য প্রশ্ন। এখন আমি যদি আপনাদেরকে কাজ দেই, ধরুন এইটার ভিত্তিতে একটা কাজ দিচ্ছে। আচ্ছা, আমি বললাম এইরকম ভাবে যে তারা
আজ ঘর পরিষ্কার করবে। পরিষ্কার করবে। আচ্ছা, লক্ষ্য করেন এখানে আছে, তার মানে আপনি কি লিখবেন? উইল লিখবেন, তারপরে পরিষ্কারের ইংরেজিটা দিবেন, তাই না? উইল লিখে পরিষ্কারের ইংরেজিটা লিখবেন। এখন তারা এর ইংরেজিটা কি? তারা এর ইংরেজিটা এখানে কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু আপনার কাজ। আর আজ এর ইংরেজিটা আপনি হয় শুরুতেও লিখতে পারেন, আজ মানে হচ্ছে একটা অ্যাডভার্ব, এটাকে আপনি একেবারে শুরুতেও বলে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই শেষের দিকে বলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই সাবজেক্টটাকে ঠিক রাখতে হবে, জাস্ট এই সাবজেক্ট এই ভার্বটাই ঠিক রাখতে হবে। এরপরে অবজেক্ট, অবজেক্ট এখানে কি? আমরা এই ঘর দেখতে পাচ্ছি। অবজেক্ট অন্যান্য বাক্যে নাও থাকতে পারে, লাইক এটার পূর্ববর্তী বাক্যটা কিন্তু আমরা অবজেক্ট দেখি নাই। এই হলো প্রাইমারি স্টেজে, একেবারে প্রাইমারি লেভেলে কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য আলোচনা। আপনি চাইলে, আমরা চাইলে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করতে পারি, তবে একটি ক্লাসে কেন এত বিস্তারিত সবকিছু আলোচনা করতে হবে? আমরা একটু প্র্যাকটিস করি, নিজের মতো করে বাক্য তৈরি করি। আমরা তো কেবল সিম্পল বাক্য দেখলাম, আমরা কন্টিনিউয়াস দেখতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখতে পারি, তারপরে পাস্ট পাস্ট কন্টিনিউয়াস দেখতে পারি, আরো বেশ কিছু আছে। আমরা ধারাবাহিক, যদিও আমার এই চ্যানেলে ধারাবাহিক ভাবে এই ক্লাসগুলো দেওয়া আছে, তারপরও একেবারে কিছুই পারি না বলো শিক্ষার্থীদের জন্য সামান্য প্রচেষ্টা, এবং এটাও বজায় থাকবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। এখানে মূল যে ব্যাপারটি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট নাও থাকতে পারে। লাইক আমি যদি বলি এরকম যে তারা, দেখুন তারা, এরপরে দেখুন আমি বললাম যে বাইরে গিয়েছে, কথার কথা। বা আমি বললাম যে তারা বাইরে যায়, তারা বাইরে যায়। এখন দেখুন এই যে ভার্ব কিন্তু শেষের দিকে চলে এসেছে, তো এখন আমাদের প্রথমে কি লিখতে হবে? দে, তারা। এখন আমাদের ভার্ব চলে আসবে না, এখন আমরা লিখবো কি? গো। এখন বাইরে ইংরেজিটা কি? বাইরে ইংরেজিটা আপনাকে লিখতে হবে আউটসাইড। দেখুন তো এখানে কি কোনো অবজেক্ট আছে? নাই। বাট এই যে হয়ে গেল। এখন আপনি যদি আবার বলেন, যেমন ধরেন আপনি এইভাবে বললেন যে তারা কি, তারা কি, বললাম যে তারা, আপনি বললেন যে তারা মূলত মুভি পছন্দ করে বা মুভি দেখে, আপনি বললেন যে তারা সিনেমা দেখে, ছবি দেখে। এখন দেখেন আমরা তারা ব্যবহার করলাম, দে। এখন দেখা ইংরেজিটা কি? দেখা ইংরেজিটা, ছবি দেখা ইংরেজি, টেলিভিশন দেখা ইংরেজি আমরা ব্যবহার করি কি? ওয়াচ। ওয়াচ। এরপর আমাদের এই অবজেক্টটা এখানে চলে আসবে, আমরা এখন লিখতে পারি এরকম ভাবে যে মুভি, তারা ছবি দেখে। খুব বেশি জটিল না, কোনো জটিল নেই। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা এই যে যে আমরা 12 ধরনের টেন্স সম্পর্কে অবগত, সেই টেন্স গুলোকে এক ঝলকে সব দেখে নিতে পারি। চলুন আমরা এগুলোকে করে দিচ্ছি, সব মুছে দিচ্ছি। এখন আমরা টেন্স গুলোকে এক ঝলকে দেখে নেব। কেমন? যেমন ধরুন, যে সকল বাংলা বাক্যে আমরা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি দেখবেন এরকম আছে, করি, খাই, যাই, খায় মানে তারা যায় বা খায়, তার মানে হচ্ছে সাধারণত শেষে আপনি ই দেখতে পাবেন, মানে বাংলা বাক্যের শেষে ই, অথবা আপনি এ দেখতে পাবেন, এ দেখতে পাবেন, অথবা অন্তস্থ অয় দেখতে পাবেন। এইগুলো থাকলে আপনি সে সমস্ত বাংলা বাক্যগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে পারেন। আচ্ছা, পরবর্তীতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি প্রথমে এক ঝলক যাই, লাইক আমি যদি উদাহরণস্বরূপ দেই, আমি আরেকটা লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার সময় কন্টিনিউ আস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মানেটা হচ্ছে যে সকল বাংলা বাক্যের শেষে আপনি দেখবেন এরকম আছে, মানে এটা চলবে। যেমন এই যে ধরুন আমি লিখতেছি, তার মানে কি? লিখতেছি,
লিখতেছি, তারপরে যাইতেছি, যাইতেছি, তারপরে তারা খাইতেছে, খাইতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একই ভাবে আমি যদি প্রেজেন্ট পারফেক্ট দেখি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলো সাধারণত হচ্ছে এই ব্যাপারগুলো যে আমি লিখেছি, ছে থাকবে, ছে। এখানে যেমন তেসি থাকবে, তেসি, তেসে, আর এখানে থাকবে সে, যেমন লিখেছি, তারপরে তারা খেয়েছে, তাই তো? তারপরে হচ্ছে তারা গিয়েছে, তার মানে ছে থাকবে শেষে, দেখে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসুন এখন আমরা এই কয়েকটি দিয়ে বাক্য তৈরি করতে পারি, কেমন? তাহলে আমরা বাক্য লেখার সময় এই ব্যাপারটাকে মাথায় রাখবো সব সময়। আচ্ছা, লক্ষ্য করেন, আমরা এখন যেটা করতে পারি, এটা দিয়ে এই বাক্য লিখতে পারি। লাইক আমরা প্রথমে যেটা করতে পারি, ধরুন আমরা এখানে লিখলাম যে আমি আমি পড়ি, কি আমি বই, ধরুন আমি এবার ঠিক করে লিখি যে আমি বই পড়ি। দেখুন তো, এটা আমাদের কিসে লিখতে হবে? প্রেজেন্ট সিম্পলে। যেমন আই রিড বুকস, আমি বই পড়ি। আর আই রিড, আমি বলতে পারি যে আমি একটি, ধরুন আমি একটু বলে দিলাম এরকম ভাবে যে আমি একটি ইংরেজি বই পড়ি। বললাম যে আমি একটি আমার মেয়ে লেখার চেষ্টা করতেছে। আচ্ছা, আমি একটি ইংরেজি বই পড়ি। আচ্ছা, মনোযোগ স্থির করেন। দেখুন ওই যে ওই হাত দিয়ে দিচ্ছে, চেষ্টা করতেছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এরকম ভাবে যে আই রিড, আচ্ছা বাবা ইয়া করো না, আই রিড অ্যান ইংলিশ বুক, ইংলিশ বুক, যেটা আমরা শুরুতেই দেখলাম কিভাবে যে আমি এর জায়গায় আই, এরপরে হচ্ছে পড়ার ইংরেজিটা চলে আসবে আগে, এই যে এই নিয়ম অনুযায়ী, এরপরে অ্যান ইংলিশ বুক, এই অংশটা আমাদের অবজেক্ট হিসাবে এখানে বসে গেল। আচ্ছা, এইটাই যদি আমি কন্টিনিউয়াসে বলি, যেমন আমি একটা ইংরেজি বই পড়ি এখানে বললাম, আর আমি যদি বলি আমি একটা ইংরেজি বই পড়তেছি, তাহলেই কিন্তু হয়ে গেল কন্টিনিউয়াস। লাইক এই জন্য আমরা শুধুমাত্র যুক্ত করব অ্যাম, আই অ্যাম, এই যে রিড এর সাথে জাস্ট আইএনজিটা যুক্ত করে দেবো, হয়ে গেল। আর সব আগের মতোই থাকবে যে আই এম রিডিং অ্যান ইংলিশ বুক। আর যদি আমি বলি যে না, আমি বইটি পড়েছি, প্রেজেন্ট পারফেক্টে বলবো, তাহলে বলবো আই হ্যাভ, আই হ্যাভ, এটা হবে রেড অ্যান ইংলিশ বুক। তার মানে পরিবর্তনটা হচ্ছে জাস্ট এই অংশটুকু, এই অংশটুকু। প্রেজেন্ট সিম্পলে শুধুমাত্র ভার্বটি, আর কন্টিনিউয়াসে অ্যাম অথবা অ্যাম ইজ আর, এটা হবে। আমি একটু দেখাচ্ছি, কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেমন ধরেন আমরা যদি এই জায়গাটা দেখতাম, কথার কথা, এই জায়গাটায় যদি হি, সি, সি অর হি সাবজেক্ট থাকতো, তাহলে আমাদের ব্যবহার করতে হতো ইজ। আচ্ছা, হি অর সি যদি এখানে সাবজেক্ট থাকতো, তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাজ। তারপরে ই রিডিং, তারপর আমরা বলতাম যে অ্যান ইংলিশ বুক, হি হ্যাজ রেড অ্যান ইংলিশ বুক। আচ্ছা, এই হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এর উপর টেন্স। আচ্ছা, আমরা এটার সিকোয়েন্স অনুযায়ী আরেকটি ক্লাসে বা পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, ভেরি সিম্পল, আমরা কিন্তু একেবারে আচ্ছা বাবা করো না, আমরা কিন্তু প্রথমেই আপনার পাস্টের উপর ইয়া দেখেছি। জাস্ট এটা তেমন একটা ব্যাপার না। আপনি জাস্ট পাস্টের সময় কি করবেন, এই ওয়াজ এর জায়গায় আপনি জাস্ট ইয়া বসায় দিবেন, ইজের জায়গায় ওয়াজ বসায় দিবেন, হয়ে গেল। আর এইটার জায়গায় আপনি বসায় দিবেন হ্যাড, হয়ে গেল। এ হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট।
আর এইটা হলো পাস্ট সিম্পল। সব হয়ে গেল। আর আমরা আ ফিউচার তো দেখেছি জাস্ট শেষের দিকে থাকলেই আপনি বলবেন ওই বাক্যটি আপনাকে ফিউচার লিখতে হবে। হয়ে গেল। আমি যাবো, খাবো, তারা খাবে, যাবে। জাস্ট কিছুই না। জাস্ট উইল এরপরে ভার্বটা বসায় দিবেন। আর যদি করতে থাকবো, যাইতে থাকবো, খাইতে থাকবো জাস্ট উইল বি দিয়ে ভার্বটা বসায় দিবেন। আর অন্যান্য যেগুলো আছে এইগুলো তেমন একটা কার্যকর না। সাধারণত এই ৭ টা টেন্সে আমাদের দৈনন্দিন প্রয়োজনে, দৈনন্দিন কথা বলা বা লেখালেখিতে আমরা মোস্ট অফ দ্যা টাইম ব্যবহার করে থাকি। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আপনি আ সিম্পলি দেখা যায় যে লেখালেখির প্রয়োজনে হয়তোবা মাঝে মধ্যে ব্যবহার করা হতে পারে। বাট এছাড়া কিন্তু আ খুবই এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার মানে আমরা যদি আ একটা দিতে চাই, কনক্লুশন টানতে চাই, আমাদের ধারাবাহিকতায় ক্লাস আসবে। কারণ এতটুকুই তো শেষ না। যেমন ধরেন, আমরা এখানে যেমন আমি ১ম এ বললাম যে, I read, I read আ যেমন ধরেন আমি বললাম, I read books. আমি বই পড়ি। এটা গেল প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, I am reading books. এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। I have read books. আমি বই পড়েছি। এগুলো প্রেজেন্ট পারফেক্ট। I have been reading books. এইগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনাকে আর পাস্ট এর কিছুই ভাবতে হবে না। পাস্ট এ কি? মানে এটা পাস্ট এই ভার্বটা হবে সিম্পল মানে পাস্ট সিম্পল যেটাকে আমরা রেডি হবে, উচ্চারণটা রেড হবে। অনেকটা এরকম উচ্চারণ হবে রেড। আচ্ছা এই যে am এর জায়গায় হবে জাস্ট was আমি পড়তেছিলাম। মানে অতীতে কাজটি করতেছিলাম। আর এইখানে হবে জাস্ট had আমি পড়েছিলাম। আর এইখানে হবে had এই হয়ে গেল। খুব বেশি জটিল। আর যদি সাবজেক্টটা ধরুন পরিবর্তন হতো হি কথার কথা। হি হতো তাহলে was reading আবার এইখানে যদি হি হতো এটা সমস্যা নাই। হি or she একই কথা। এটা কোন কথা। এই তো হয়ে গেল। এখন আমরা প্রাইমারি লেভেলে দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা মূল মানে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ঠিক রেখে বাক্য তৈরি করতে পারি, অবজেক্ট ছাড়াও বাক্য তৈরি করতে পারি। এরপরে আমরা দেখলাম ওভারঅল এই যে ৬-৭ টি টেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখলাম। আর আপনাদের সাপোর্ট এবং যদি আ আপনারা মনে করেন যে ইয়েস এটা কন্টিনিউ করা উচিত তাহলে এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। আমরা রেগুলার ভার্বের সাথে পরিচিত হব, ইরেগুলার ভার্বের সাথে পরিচিত হব। এরপরে কথা বলা বা লেখালেখির প্রয়োজনে যত ধরনের ব্যাপার আছে এগুলোর সাথে পরিচিত হব। যদিও ইতিমধ্যে আ আমার এই চ্যানেলেই কয়েকটি মানে ধাপে বিশেষ করে প্রধান ৪ টি আ যেই প্লেলিস্ট আছে। একটা আছে স্পোকেন ফ্রি কোর্স সেটা তো ইতিমধ্যেই আছে। ওটা ১৩ তম ক্লাস নেয়া হয়ে গেছে। ওটা চলতেই থাকবে। আরেকটা আছে randomly speaking, আরেকটি আছে ডেইলি ইংলিশ স্পিকিং মানে এগুলো প্লে লিস্ট। আর আরেকটি আছে আপনার ডেইলি ইংলিশ এক্সপ্রেশন। আপনি এই ৪ টি ফলো করেন মানে এই চ্যানেলের অধীনে জাস্ট এনাফ। আপনি দেখবেন যে আপনার ইংরেজি কথা বলা সেটা IELTS বলেন বা যেকোনো বলেন অ্যাডভান্স লেভেল বলেন, এভরিথিং will be easy to you. তাহলে আজ এ পর্যন্তই। আশা করছি যে আপনারা দারুণভাবে নিয়েছেন, বুঝতে পেরেছেন যে আমি আসলে আপনাদেরকে কি দিতে চাচ্ছি সেটা হয়তোবা ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আর আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে প্রতিটা টেন্সের উপর অন্তত ১ টি বা ২ টি বাক্য তৈরি করে দিবেন। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ এবং সঙ্গে থাকুন, অন্যকে অবগত করুন।